আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে। বেলা 11টার পর জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই সভা শুরু হয়। এদিকে বিকেল 4টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতেই গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠক। এতে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বৈঠক ঠিক কখন শুরু হয়েছে, কারা কারা এসেছেন, কি বিষয়ে আলোচনা হচ্ছে, কিছু জানতে পেরেছেন কি? সুমনা, আপনি যেরকম বলছিলেন, আসলে জাতীয় সংসদ কমিটির যে সংসদীয় কমিটির যে প্রথম বৈঠক সেটা আসলে আজকে শুরু হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি আগামীকাল দ্বিতীয় দফায় যে বৈঠক সংসদ যে অধিবেশন সেটা শুরু হবে। সংসদীয় অধিবেশনকে ঘিরে মূলত এই ধরনের সংসদীয় কমিটির যে বৈঠক সেটা অনুষ্ঠিত হওয়ার একটা রেওয়াজ রয়েছে এবং এই কমিটিতে মূলত 11 জন সদস্য বিশিষ্ট এই কমিটিতে জাতীয় সংসদের চিফ হুইপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কমিটির সভায় জামায়াতের 3 সদস্য, এনসিপির 1 জন সদস্য এবং বাকি 7 জন সরকার দলীয় সদস্য নিয়ে মূলত এই কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটির বৈঠক সকাল ঠিক 11টায় শুরু হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, যেহেতু আগামীকাল অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনকে ঘিরে আসলে যে সংসদ সদস্যরা রয়েছেন, যাদের যেসব সংসদ সদস্যের আবাসন সমস্যা রয়েছে, ঢাকায় যাদের মূলত থাকার জায়গা নেই, সেই সব সংসদ সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা ঠিক করা, যেমন ন্যাম ভবনে তারা উঠবেন বা কোথায় তাদের আবাসন ঠিক হবে, সেসব বিষয় মূলত এই সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হবে। এবং এই আগামীকালের অধিবেশন ঘিরে মূলত এখন আমরা যেটা দেখতে পেয়েছি, জাতীয় সংসদ ভবনের চারপাশেও নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হচ্ছে, সেসব বিষয়গুলো রয়েছে। এবং এই কমিটির সদস্যরা মূলত যেহেতু সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনকে ঘিরেই প্রাক প্রস্তুতি বলা যায়, সেই প্রস্তুতিমূলক সব ধরনের আলোচনা করবেন। এবং আপনি যেটা বলছিলেন যে আজকে বিকেলে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সরকার দলীয় সদস্যদের একটি সভা রয়েছে। সেই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেই সভার মাধ্যমে জাতীয় সংসদ আসলে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ের একটি দিক নির্দেশনামূলক বক্তব্য পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এবং এছাড়া 133টি যে অধ্যাদেশ জারি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সেই অধ্যাদেশগুলোর বিষয়ে এই একটি সিদ্ধান্ত সেই বৈঠক থেকে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনি জানেন 2 এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলোর উপরে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তো আজকের এই যে বিকেল 4টার যে বৈঠক, সেই বৈঠকে আশা করা যাচ্ছে যে জাতীয় অধ্যাদেশগুলোর বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সংসদ সদস্যদের বিভিন্ন নীতি নির্ধারণীমূলক দিক নির্দেশনামূলক বক্তব্য আসলে আজকের বিকেলের যে বৈঠক, সে বৈঠক থেকে আসবে। এবং আপনি জানেন জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং এবং বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেসব বৈঠকের মাধ্যমে আসলে জাতীয় সংসদ কিভাবে বেগবান থাকবে এবং গতিশীল থাকবে সেই বিষয়গুলো আসলে এই কমিটির মাধ্যমেই সংসদ সদস্যরা পেয়ে যাচ্ছেন। তো সুমনা, আশা করা যাচ্ছে যে এইসব বৈঠকের মাধ্যমে জাতীয় সংসদ পূর্ণদমে প্রাণচঞ্চল থাকবে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সংসদ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ফিরছে যাত্রীরা। সায়দাবাদে আছেন সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, সায়দাবাদে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। আসলে দীর্ঘ ঈদের ছুটি শেষে কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সায়দাবাদ বাস টার্মিনালে। খুলেছে সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস। সকাল থেকেই কিন্তু রাজধানীর প্রবেশ পথগুলোতে দেখা গেছে শহরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। গত কয়েকদিনের যাত্রী খরা কাটিয়ে বাসগুলো উপভোগ্য ভিড় বাড়ায় পরিবহন শ্রমিকদের মাঝেও কিন্তু স্বস্তি দেখা গেছে। আপনি জানেন যে গত মঙ্গলবার সরকারি অফিস খুলে
খুললেও গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি, এরপর সরকারি ছুটি শুক্র শনিবার থাকায় আগামী রবিবার থেকেই কিন্তু রাজধানী তার পূর্ব ও চিরচেনা রূপে ফিরবে। সব মিলিয়ে ঈদ পরবর্তী ঢাকায় ফেরায় যাত্রীদের এবার তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকলেও আবারও কিন্তু ব্যস্ত হয়ে উঠবে রাজধানীর এই চিরচেনা রাজধানী। আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের সাথে বলেছি যে আসলে এতদিন তারা ছুটি কাটিয়েছে পরিবার পরিজনের কাছে, এবং ভেঙে ভেঙে যেহেতু আপনার বন্ধগুলো পেয়েছে, একটানা বন্ধ পেয়েছে, সব মিলে কিন্তু যারা কর্মজীবী তারা মানে গত মঙ্গলবার থেকে কিন্তু তারা আপনার যার যার কর্মস্থলে কিন্তু তারা ডিউটি করেছে, কিন্তু পরিবার পরিজন যেহেতু আরো 2 দিন বা 3 দিন বন্ধ ছিল, তারা কিন্তু আস্তে আস্তে আবার ফিরতে শুরু করেছে। তো সায়দাবাদের বাস স্ট্যান্ড থেকে এই ছিল সবশেষ। সুমনা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন যাব গাবতলীতে। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম। দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছেন তিনি। হালিম, গাবতলী বাস স্ট্যান্ডে ভিড় কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানান আমাদের। হ্যাঁ সুমনা, যারা ঈদে ঘরমুখ মানুষ ছিল তারা যারা আজকে ফিরতে শুরু করেছে, জানেন যে সরকারি ছুটির আজকে শেষ দিন এবং অনেকে কিন্তু দীর্ঘ একটি ছুটি নিয়ে তারা গিয়েছিল সেই 18 তারিখের পর থেকে, তারাই কিন্তু আজকে মূলত শেষ দিন। আজকে আমরা দেখতে পেয়েছি যে গাবতলীতে যারা আসছে ঈদে, যারা ঘরমুখ মানুষ, তারা কিন্তু যে সুখকর স্মৃতি খুব একটি তাদের নেই, তারা ভোগান্তি নিয়ে কিন্তু তারা আসছেন। অনেকে যেমনটি বলছেন যে বিশেষ করে যারা উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তারা কিন্তু দীর্ঘ কালকে রাত্রে 12টার সময় অনেকে কিন্তু বাস উঠে আজকে 12টার সময় এখানে নেমেছে এবং তারা ভোগান্তির বিষয়টি যেমনটি বলছিলেন, তাদের ভোগান্তিটি শুরু হয় সেই যমুনা ব্রিজের পশ্চিম পাশে থেকে, তারপরে এলেঙ্গার পর যেমনটি গাজীপুর যেটি চৌরাস্তা যেটি তার মোড়, এবং সবশেষে তারা যেটি ভোগান্তিতে পড়ে সেটি আশুলিয়ার বাই প্যালেস। তো এই দীর্ঘ ভোগান্তিতে তাদের একটি ক্লান্তির যে একটি ছাপ তাদের চেহারা আমরা দেখতে পেয়েছি এবং অনেকেই কিন্তু সেই বিরক্ত পরিবার পরিজনের সাথে তারা যেমন একটি আনন্দ করে তারা ঈদ উদযাপন করছিলেন, কিন্তু তাদের এই ঘরে তাদের যে কর্মক্ষেত্রে ফেরা তাদের সেটি কিন্তু সুখকর হয়নি। সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি আজকে সকালবেলা কিন্তু যে গাবতলী শুরু থেকে কিন্তু টেকনিক্যাল পর্যন্ত এখানে কিন্তু ধাপে ধাপে একটি আমরা যানজট দেখতে পাচ্ছি এবং যিনি ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে আজকে আজকে শেষ ছুটির দিন হওয়াতে কিন্তু এই চাপটি পড়েছে এবং তারা কিন্তু এই যে যানজটটি তারা একটি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছেন। সব মিলে যদি আপনাকে বলি যে এই মুহূর্তে যারা এই কর্মক্ষেত্রে যারা ফিরছেন, যারা এই ঢাকা সিটিতে যারা ফিরছেন বিভিন্ন স্থান থেকে, তারা কিন্তু একটি ভোগান্তি নিয়ে ফিরছেন। সুমনা। হালিম, ধন্যবাদ আপনাকে। সারা দেশে এখনো চলছে জ্বালানি তেলের সংকট। তেল না থাকায় বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। নওগাঁয় তেলের অভাবে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে, আর যেসব পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে সেখানে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনের মালিকরা জানান, ডিপো থেকে চাহিদা মাফিক তেল না পাওয়ায় বাধ্য হয়ে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। একই চিত্র নারায়ণগঞ্জেও। জেলার ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকট দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের। আবার কোনো কোনো ফিলিং স্টেশনে কোনো প্রকার জ্বালানি না থাকায় বন্ধ রাখা হয়েছে সেগুলো। আজও সারা দেশে বিভিন্ন ফিলিং স্টেশনের দীর্ঘ সারি, আবার কোনোটা বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ কেমন দেখছেন জানাবেন। সুমনা, আপনি জানেন যে ঈদের আগ থেকেই দিনাজপুর সহ সারা দেশের যে তেল, বিশেষ করে অকটেন এবং পেট্রোলের যে সংকটটি ছিল সেটি কিন্তু আসলে দিন দিন আমার এই দিনাজপুর এলাকায়ও কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা দিনাজপুর সহ বেশ কয়েকটি উপজেলা শহরে, দিনাজপুরের 13টি উপজেলায় 92টি পাম্প রয়েছে, তেলের পাম্প রয়েছে। আমরা বেশিরভাগ পাম্পগুলোতেই খবর নিয়েছি, আসলে অনেক পাম্পেই মানে বেশিরভাগই পাম্পে কিন্তু জ্বালানি সংকট রয়েছে, অর্থাৎ জ্বালানি তেল নেই। বিশেষ করে এমন করেই কিন্তু লিখে দেওয়া হয়েছে যে অকটেন নেই, পেট্রোল নেই। দুই একটি পাম্পে কিন্তু ডিজেল থাকলেও সেটি কিন্তু খুব চাহিদার তুলনায় অনেক কম বলে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে ডিজেল এবং পেট্রোলের যে চাহিদা সেটি কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে কিন্তু যারা মোটরসাইকেল বাইকাররা রয়েছেন তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগে উঠে লম্বা লাইন দাঁড়িয়েছিল এবং তারা বলছে যে তেল না থাকার কারণে, অর্থাৎ পেট্রোল বা অকটেন না থাকার কারণে অনেকে কিন্তু মোটরসাইকেল চালাতে পারছে না। তাদের অনেকেরই কিন্তু কর্মজীবনের সাথে কিন্তু মোটরসাইকেল জড়িত থাকলেও সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে বলে তারা জানিয়েছেন। তবে পেট্রোল
পাম্পের কর্তৃপক্ষের সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তেনারা জানিয়েছেন যে আসলে গত এই পাম্পে, এটি হচ্ছে সমতা পেট্রোল পাম্প, সেই সমতা পাম্পে গত 26 তারিখে তারা তেল পেয়েছিল 2500 লিটার, যেটি সেদিনই কিন্তু সাথে সাথেই আমরা শেষ হয়েছে। আমরা দেখেছি যে সেদিনও কিন্তু লম্বা একটা লাইন ছিল। ঠিক একই চিত্র দিনাজপুরের প্রতিটি পাম্পেই। তারা বলছেন যে এখানে দিনাজপুরের যে পার্বতীপুরের ডিপু রয়েছে, এখানে পদ্মা, মেঘনা, যমুনার ডিপু রয়েছে, সেই ডিপু থেকেও তাদের যে চাহিদা মতো তেল, সেই চাহিদা মতো তেল নিয়েও কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ সেখান থেকে তারা অনেকে কিন্তু ঘুরে ঘুরে আসছেন, যার কারণে তারা কিন্তু পাম্পে কিন্তু তেল না থাকার কারণে এটি কিন্তু আসলে তীব্র আকার ধারণ করছে। তবে এখানে কর্তৃপক্ষরা আরো বলছেন, অর্থাৎ পাম্প কর্তৃপক্ষ বলছেন যে যখনই তেল আসে সেই তার চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ অনেক কম থাকার কারণে আসলে অল্প সময়ের মধ্যে তেল কিন্তু শেষ হয়ে যায়। কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে, যার কারণে মানুষের যে তেলের যে একটা প্রতিদিনের যে মোটরসাইকেলের পেট্রোল এবং অকটেনের যে চাহিদা, সেটি কিন্তু পূরণ হচ্ছে না, যার কারণেই কিন্তু দিন দিন এই পেট্রোল এবং অকটেনের চাহিদা থেকে যাচ্ছে, যার কারণে মানুষ বিভিন্ন পাম্প ঘুরে তেল না পাওয়ার কারণে অনেকটা কিন্তু সংকট দেখা দিচ্ছে। তবে কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে ডিজেলের তেমন সংকট নেই, এবং কর্তৃপক্ষ বলছে যে বেশিরভাগ পাম্পগুলোতেই কিন্তু ডিজেল রয়েছে, এবং ডিজেলের যে এখানে যে কৃষি আবাদটি রয়েছে, সেই আবাদের কিন্তু তারা যথেষ্ট সরবরাহ দিতে পারছে। সুমনা। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হলুদের হাট গাইবান্ধার সাদুল্লাপুর ধাপের হাট। সপ্তাহে 2 দিন বসা হাটে বিক্রি হয় প্রায় 2 কোটি টাকার হলুদ। ঐতিহ্যবাহী এই হাটে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও বিভিন্ন কোম্পানির এজেন্টরা যান হলুদ কিনতে। এটি গাইবান্ধার সাদুল্লাপুর ধাপের হাট। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে হলুদের এই হাট। সূর্য ওঠার পর থেকেই চাষিরা হলুদ নিয়ে হাটে আসতে শুরু করেন। শুরু হয় ক্রেতা বিক্রেতাদের বেচাকেনার হাঁকডাক। সকাল 7:30টায় শুরু হয়ে বেচাকেনা চলে দুপুর পর্যন্ত। কৃষক ও ছোট পাইকারদের থেকে হলুদ ক্রয় করতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতারা। পাশাপাশি নামিদামি প্রতিষ্ঠানের এজেন্টরাও এখান থেকে হলুদ ক্রয় করেন। কাঁচা হলুদ মন প্রতি বিক্রি হয় 800 থেকে 850 টাকায়, আর শুকনা হলুদ বিক্রি হয় 5,500 থেকে 6,000 টাকায়। আমি 7 শতক মাটি আবাদ করছি, আমার খরচ গেছে 1,000 টাকা। হলুদ আমি পাইছি হলো 17 গুণ। মোটামুটি লাভবান অন্য ফসল 5,000, 52, 51, 55 পর্যন্ত বিক্রি করা যায়। হলুদ গাছ থেকে 4 বিঘা আইজি কিছু হলুদ আর আনবের আছে। অন্যদিকে ক্রেতারা বলছেন গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে তারা হলুদ ক্রয় করতে আসেন। 700 করে কিনি কাঁচাটা, সেগুলো একটু আয় হয়, 4,000 5,000 টাকা বিক্রি করি মন। এই হলুদটা আমি সিদ্ধ করে আবার প্রক্রিয়াজাতকরণ করে আমি অনলাইনে এটা বিক্রি করি। 800, 900, 1000 পর্যন্ত কিনে নিয়ে তাকে আবার ফির অন্য জায়গায় বিক্রি করি। তারা নাটোর নিয়ে যায়, জাসুরিয়া নিয়ে যায়, বিভিন্ন এলাকায় নিয়ে যায়। হাট মালিক সমিতির নেতারা জানান, ক্রেতা ও বিক্রেতাদের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। আর এখানে কোনো ঝামেলা হয় না। এখানে এই যারা খুবই কম, এবং যারা বিজনেস করে তাদেরকে আলাদা ফ্যাসিলিটি দেওয়া আছে, এবং যারা গ্রাহক আছে তাদেরকেও আলাদা ফ্যাসিলিটি দেওয়া আছে। সংশ্লিষ্টরা জানান, দিন দিন হাটের গুরুত্ব বাড়ার সাথে ক্রেতা বিক্রেতাদের সমাগমও বাড়ছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে তুলার আবাদ। চলতি মৌসুমে তুলার ফলনে খুশি কৃষকরা। চাষিরা স্বপ্ন বুনতে শুরু করেছে এই সাদা সোনার আবাদে। দেশের বস্ত্র খাতে তুলার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভূমিকা রাখছে ঠাকুরগাঁওয়ে উৎপাদিত তুলা। সাদা শুভ্র তুলার ক্ষেত এখন ঠাকুরগাঁওয়ের নতুন সম্ভাবনার প্রতীক। যে জেলায় আগে এটি সম্পর্কে কৃষকদের তেমন ধারণা ছিল না, সেখানে এখন অনেকে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন। তুলা থেকে মূলত সুতা ও বস্ত্র তৈরি হয়। বীজ থেকে পাওয়া যায় ভোজ্য তেল ও খৈল, আর গাছের অংশ ব্যবহার করা হয় জ্বালানি ও কাগজ শিল্পে। বাংলাদেশে বছরে প্রায় 80 লাখ বেল তুলার চাহিদা থাকলেও উৎপাদন হয় 1.5 লাখ থেকে 2.5 লাখ বেল। আশা করছি আমরা ওই 50 শতকে 20 মণ তুলা চাষ করতে পারবো। তুলা আবাদ করে মন ভালো, খারাপ না, ভালো, কিন্তু ফল দামটা একটু বাড়ার দরকার, খরচ বেশি। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, ফলন হয় 20 মণ পর্যন্ত। বর্তমানে প্রতি মণের দাম 4,000 টাকা পাওয়া যায়। ফলে 1 বিঘা জমির তুলা বিক্রি হচ্ছে 70 থেকে 75 হাজার টাকায়। ফসল ভালো, ফলনও পাচ্ছি, অন্য ফসলের তুলনা, মানে এটা তো আমরা
বেশি পাচ্ছি আর কি। গতবারে আমার মোটামুটি 16 মন 15 মন হয়েছে, এবার আরো আশা রাখি বেশি হবে, 17-18 মন পর্যন্ত হবে আর কি। ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জানান, তুলা চাষ লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আমাদের জমির কোয়ালিটি ভেদে আমরা জাতগুলো কৃষককে সিলেকশন করে থাকি। যেমন যদি অনুর্বর জমি হয় সেখানে আমরা দেশি জাতগুলো দিয়ে আমরা পোষানোর চেষ্টা করি, আর যদি উর্বর জমি হয় সেখানে হাইব্রিড চাষাবাদের মাধ্যমে আমরা প্রায় 33 শতকে 18 থেকে 20 মন নিয়ে আসার চেষ্টা করি। এবছর প্রায় আমাদের 4000 চাষি আমার তুলা ঠাকুরগাঁও জোনে আছে। তারা সবাই আশাবাদী এবং আগামীতে আরো এই তুলা চাষটা বাড়বে বলে আমরা আশা করতেছি। 2025-26 অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে 564 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন এসেছে প্রায় 4 টন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের 1 মাস পূর্ণ হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছেন 1900 জন মানুষ। এছাড়া ইরাকে 96 জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে শনিবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির কেরমানশাহ প্রদেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। শনিবার ভোরে রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়। এর আগে শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কয়েক মাস নয়, যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে এবং স্থলবাহিনী ছাড়াই ওয়াশিংটন লক্ষ্যে পৌঁছাতে পারবে। নেপালে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করে পুলিশ। গত বছর তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন অভিযান পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তরুণ নেতা বালেন্দ্র শাহ দায়িত্ব নেয়ার একদিন পরই গ্রেফতার হলেন কেপি শর্মা। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:45টায়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে 1 ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। আর টানা 2 ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। এই ম্যাচ জিতেই শেষ 4-এ যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। বর্তমানে 2 দলেরই সংগ্রহ 3 পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচটি ড্র হলে রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।